5ই অগস্ট যখন বঙ্গভবনে জেনারেল ওয়াকারুজ্জামান গেলেন, আরো পলিটিক্যাল পার্টির লিডার্সরা গেলেন, সেখানে এই আসিফ নজরুল তো গেছে ওয়াকারুজ্জামানের গাড়িতে বঙ্গভবনে। হি ওয়েন্ট ইন হিজ কার, সো হি এনজয়স। সে সে একটি মানে ইজ এ কারাপ্ট পারসন, টোটালি কারাপ্ট। ইলিয়াস হোসেন তো প্রত্যেক দিন তাকে গাইলায়, প্রত্যেক দিন গাইলায় তাকে। সো এই লোকটাকে আপনি ল মিনিস্ট্রি চালাচ্ছেন। আজ পর্যন্ত এমন হয় নাই যে লয়ার ছাড়া, প্র্যাকটিসিং লয়ার ছাড়া কেউ ল মিনিস্ট্রিতে গেছে। বিকজ ওই বই পড়ে ক্লাসরুমে লেকচার দেওয়া একদম ভিন্ন জিনিস, আর ওই যে সে উপন্যাস লেখা ভিন্ন জিনিস। আমরা জানি কোথায় ইন্টারপ্রিটেশন হবে, কিভাবে ইন্টারপ্রিট করতে হবে। সেম ইজ দি কেস, আপনি গণভোট, আরে গণভোটের কি কি আছে, হোয়াট ইজ দি লিগ্যালিটি, ওইটা আপনি কিভাবে গণভোট করবেন? গণভোট তো করতে হয় সংসদে কিছু পাস হলো, আচ্ছা এটা পাবলিককে আমি গিয়ে গণভোট করলাম। এই এই একটা টাউট, রিয়াজ টাউট, প্রতারক, তার লেখা আপনি গণভোটে নেবেন? বা বা হোয়াট আ ব্লাডি তামাশা দিস ইজ। আর গণভোট যেটা হয়, গণভোট যেটা হয় দুই ধরনের হয়। একটা হয় যে কনস্টিটিউশন আপনাকে বাধ্য করছে যে এই এই কাজ করলে গণভোটে যেতে হবে, তাহলে ওটা ম্যান্ডেটরি হয়ে যায়। আর অপশনালি আপনি করতে পারেন, যদি করেন যে আচ্ছা আমি এই আইনটা পাস করলাম, ম্যান্ডেট নাই, তারপরে জনগণকে জিজ্ঞেস করি তারা এটাকে কি বলে এটার ব্যাপারে। আপনি কয়টা হা না ভোট করবেন এই 25-এর না আপনি প্রত্যেকটা যে 48টা না কয়টা আছে ওইগুলি করতে হবে না? আপনাকে জনগণকে জানতে হবে না যে কি কি করেছেন? খালি বলে দেবেন যে আপনি কি এই জুলাই সনদটি আপনি এপ্রুভ করেন কিনা। জনগণ জানে কি লিখছেন। এখন তো বিএনপিও জানে না যে তার মধ্যে কি কি আছে, কোথায় কোন শব্দটা কি করেছে, ওদের কথাবার্তা সব এটা প্রতারণা। দিস ইজ দে আর অল প্রতারকস। বিএনপি কে বোঝা উচিত ছিল, যদি তাদের কিছু ম্যাচিউরিটি থাকতো তাহলে তারা যেতই না কোনোদিন এইখানে বসতো না। আর আমি প্রেসিডেন্ট মুসলিম লীগ বারবার বলেছি, লাইভে বলেছি, হয়তো তোমার শোতেও বলেছি, অন্যদের শোতে বলেছি যে ফর গডস সেক যায়ও না এখানে, এখানে যায়ও না। ইজ এ ক্যারেক্টারলেস পারসন। এই ক্যাবিনেটে সব ক্যারেক্টারলেস পারসন আছে যাদের কোনো ক্যারেক্টারই নাই। খলিলুর রহমান ক্যারেক্টারলেস, এই যে চলে গেল আমেরিকা ক্যারেক্টারলেস। এইখানেও একটা মহিলার সাথে দিলরুবা না কি নাম, ওর সাথে ফুষ্টি নুষ্টি কইরা কিছু রাখে নাই এদেশ, আলী রিয়াদ, ঠিক আছে, সে লন্ডনে ছিল, ওইখানে বিবিসির ইসের সাথে সে এইসব করেছে, ওই মহিলাটা মারাও গেছে, she passed away, মেন্টালি এত টর্চার্ড হয়েছে। তারপরে তোমার ইউনূস সাহেব নিজেই একটু ঝামেলা আছে। তারপরে আরো আরো এদেরকে নিয়ে আপনি রাষ্ট্র চালাচ্ছেন। এই আমাদের আসিফ নজরুল দেখো, আমি সাপোর্ট করি না জাহানারা ইমাম এর যে ইয়ে ছিল, বাট সে জাহানারা ইমামকে ডিচ করে নাই, ওনার ডকুমেন্টস নিয়ে গায়েব করে দিছে না, পালায় গেছে। সে তো উনার সাথেই ছিল, উনি ট্রাস্ট করতো, সব ডকুমেন্টস দিয়েছে, এই লোকটা গায়েব হয়ে গেল হঠাৎ, ফোন ধরে না, কিছু ধরে না, গায়েব। দিস ইজ আসিফ নজরুল। আপনি এদেরকে দিয়েছেন দেশ চালানোর জন্য। এখন কি বলবো বলো, এখন যে পরিস্থিতিতে এসে দেশ দাঁড়িয়েছে, মানে এত মাস পরে, 14 মাস পরে, যে সরকার তো অনেক স্বপ্ন দেখিয়েছিল বা মানুষও স্বপ্ন দেখেছে যে একটা নতুন ধরনের পরিবর্তন, কিন্তু এখন একটা মানে জটলার মধ্যে ঢুকে গেছে বাংলাদেশটা। কিন্তু এইখান থেকে আসলে কিভাবে বের হবে, মানে বের হওয়ার উপায় কি? ওকে আমি বলি, তুমি ওই দেশটা এখন ইসে পড়ে গেছে, মাইনকার চিপায় পড়ে গেছে দেশ এখন। এইখান থেকে সবচেয়ে ভালো কথা বলেছিল আসিফ সজীব ভুঁইয়া, ওর বইতে সে লিখে দিয়েছে যে আমরা 5 তারিখে চ্যানেল 24 এর অফিস থেকে আমরা এই বৃহত্তর দলের বিএনপির চেয়ারপারসনের সাথে লন্ডনে কথা বলে আমরা বললাম যে আমাদের একটা জাতীয় সরকার করা দরকার। উনি বললেন যে না, এটা কইরো না।
তোমরা একটি সরকার বানাও, ইন্টারিম সরকার বা কেয়ারটেকার সরকার, 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও, 3 মাসের জন্য। ঠিক আছে, এই 3 মাস আজকে কোথায় গেছে? আর যদি আসিফের কথা শুনতো চেয়ারম্যান বিএনপি, তাহলে কিন্তু এই রাজনৈতিক দলগুলি, জামাত, বিএনপি, হেফাজত, আমরা, নূর, যে দলগুলি আছে, এই দলগুলিকে নিয়ে একটি সুন্দর জাতীয় সরকার হতো। এই জাতীয় সরকারটা সুন্দর করে রিফর্মস করে ইলেকশনের দিকে চলে যেত, আজ পর্যন্ত ইলেকশনও হয়ে যেত। তাহলে এখন কি করণীয়? এখন যেখানে আপনি ফাইসা গেছেন, যে মাইনকার চিপায়, এইখান থেকে আপনাকে যদি বের হতে হয়, তাহলে আই এম টেলিং ইউ, স্পষ্ট ভাবে বলছি, আগেও বলেছি, আমি অনেক জায়গায় পাবলিকলি বলেছি যে এই দেশে একটা, এই সরকারকে হটিয়ে সরিয়ে দিয়ে প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি দেওয়ার পর এইখানে সংবিধান সাসপেন্ড করে প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সির আন্ডারে একটি সুন্দর জাতীয় সরকার বানান। এই জাতীয় সরকার ইনশাল্লাহ দেশকে আর রাষ্ট্রকে সুন্দর করে ওদের ইকোনমিক প্রবলেম সলভ করে ফেলতে পারবে। জাতীয় তো সবাই মিলেই তো করবে, রাষ্ট্র আর জাতীয়র জন্য সবকিছু সুন্দর করে হয়ে যাবে। আর আপনি ইলেকশনে চলে যান। এটার মধ্যে সরকারে বিএনপি থাকবে, সরকারের মধ্যে জামাত থাকবে, মিলে জুলে আপনারা এইটাকে এগিয়ে নিয়ে চলে যান। দেশটাকে আপনি ইলেকশন দিয়ে, কিছু রিফর্মস লাগবে, ইলেকশনের রিফর্মস লাগবে। এই যে কেউ বলছে যে পিআর উপরে, কেউ বলছে পিআর নিচে আর উপরে দুইটাই, এইগুলি রিজলভ করে, যেহেতু আপনারা নিজেরাই থাকবেন সরকারে, নিজেরাই মন্ত্রী হবেন, ওইখানে বসে সুন্দর করে এই জিনিসগুলি সর্ট আউট করে আপনারা ইলেকশনের দিকে চলে যান। সময় লাগবে কিছু হয়তো এইটা ইলেকশনের দিকে যেতে, আপনি চলে যান। জাতীয় সরকার হলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। হ্যাঁ, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব হবে না। না, ফেব্রুয়ারিতে তো সম্ভব না, এখনো এই অবস্থাতেও তো সম্ভব না, বিকজ তুমি তো এইটাই ঠিক করো নাই যে 300 আসন 400 আসন, কয় আসন পিআর নিচে হবে উপরে হবে। ঐক্যমত কমিশন যেটা লিখেছে এটা তো ধ্বংস হয়ে গেছে, দিস ইজ ফিনিশড। এইগুলি তো আর ঐক্য নাই, ঠিক আছে, সব নিজের দিকে টানতেছে। সো ওইটা করো, সবাই মিলে করি না, আসো আমরা সবাই রাজনৈতিক দলগুলির ভালো ভালো লোক দুইটা একটা করে দিয়ে আমরা সুন্দর করে ফেলি, কোনো অসুবিধা নাই। ইট ইজ পসিবল, ভেরি মাচ পসিবল, যদি আমরা ইচ্ছা করি। তবে আর্মিকে লাগবে, ব্যাক করতে হবে আর্মিকে, সরকারটাকে, যদি সবাই রাজি হন। আমরা জানি যে গণভোট করে আর্মিকে বা প্রেসিডেন্টকে একটা কোণঠাসা করার একটা পরিকল্পনা ছিল, মানে এরকম একটা প্ল্যান। এগুলিতে কোনো লাভ হবে না। তুমি ভালো করে বোঝো যে আপনি তো সংবিধানটাকে অক্ষুণ্ণ রেখেছেন, আপনি তো রিভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই। আসিফ যে কথাটা বলেছিল তখন ওর বইতে লেখা আছে, পাতা 113 114, ওই কাজটা করলে তো আপনি আজ পর্যন্ত ইলেকশন হয়ে যেত, 13-14 মাসের মধ্যে ইলেকশন হয়ে যেত।